শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। শুরু হলো হজ যাত্রা। সকালে বিমানের প্রথম ফ্লাইটে রওনা করে 419 জন। এর আগে ভোরে 413 জন হজযাত্রী নিয়ে ঢাকা ছাড়ে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট। আজ সারাদিন 8টি ফ্লাইট যাবে সৌদি আরবের উদ্দেশ্যে। হজ ফ্লাইটের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান যুক্ত হচ্ছেন। হাসান, এ পর্যন্ত কতটি ফ্লাইট গেল, বিস্তারিত জানাবেন। লিনি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে এখন পর্যন্ত আমরা যেটি খবর পেয়েছি সেটি দুটি হজ ফ্লাইট কিন্তু ইতিমধ্যে ছেড়ে গেছে। সেটি একটি ভোর 4টার দিকে এবং আরেকটি 7টা 20 মিনিটে, এবং তৃতীয় যে হজ ফ্লাইটটি সেটি কিন্তু 11টা 20 মিনিটে ছেড়ে যাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এবং আমরা এতটুকু এখন পর্যন্ত খবর পেয়েছি। এবং আজকে সারাদিনে মোট 7টি হজ ফ্লাইট থাকার কথা রয়েছে এবং সেগুলোতে মোট প্রায় 2700-র বেশি হজযাত্রী আজকে আসলে গমন করবেন। এবং সকালে এখানে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম ফরিদুল হক তিনি এসেছিলেন। তিনি যেটি বলছিলেন যে হজ ব্যবস্থাপনায় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে, কোনো ধরনের যেন বিড়ম্বনা তৈরি না হয় হাজিদের, সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং ব্যবস্থাপনায় কোনো ধরনের তারা ত্রুটি রাখছেন না। এবং যদিও এখন পর্যন্ত 40,000-এর বেশি হাজি তাদের ভিসা পায়নি, সেটির ব্যাপারে কিন্তু আজকে ধর্ম প্রতিমন্ত্রী যেটি বলছিলেন যে তারা সেটির সর্বোচ্চ চেষ্টা করছেন এবং আগামী 1-2 দিনের মধ্যে যারা এখনো ভিসা পাননি তারা হয়তো ভিসা পেয়ে যাবেন বলে তিনি আশ্বস্ত করছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে আসলে গত রাত থেকে এবং তার আগের 2 দিন থেকেই কিন্তু এখানে হজযাত্রীরা এসেছেন এবং তাদের যে প্রসেসগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা সমাপ্ত করছেন। এবং আজকে ভোর থেকে কিন্তু তাদেরকে আসলে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয়। এখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সের আসলে 2টি বিমান ছেড়ে গিয়েছে এবং তাদের নিজস্ব ব্যবস্থাপনায় হজ ক্যাম্প থেকে তাদেরকে হজযাত্রীদেরকে এয়ারপোর্টে নেওয়া হচ্ছে এবং সেখান থেকে আসলে ফ্লাইট ছেড়ে যাচ্ছে। আমরা এতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি। তবে হজযাত্রীরা এবারের যে হজ ব্যবস্থাপনায় সেটি নিয়ে কিন্তু অনেকটাই সন্তুষ্টি প্রকাশ করছেন। যে অন্য সময় যেটি ভোগান্তি থাকে সাধারণ মানুষ, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে এবং এর পাশাপাশি স্কাউট এবং স্বেচ্ছাসেবী অনেকগুলো সংগঠনের স্বেচ্ছাসেবকরা এখানে কাজ করছেন ভিতরে নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা এবং অন্যান্য হজযাত্রীদের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয় সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং আমরা 2-1 হজযাত্রীর সঙ্গে একটু চেষ্টা করব কথা বলবো যারা আসলে এবারের হজ ব্যবস্থাপনা সম্পর্কে আসলে কি বলছেন এবং তাদের অভিজ্ঞতা একটু শোনার চেষ্টা করব। যদিও প্রত্যেকে এখানে আসলে অনেক ব্যস্ত, তারপরে আমরা একটু 2-1 সঙ্গে চেষ্টা করব কথা বলবার। এক্সকিউজ মি, একটু কথা বলা যাবে আপনাদের সাথে? এবারের একটু লাইভে ছিলাম আমরা দেশ টেলিভিশনে। এবারে যে হজ ব্যবস্থাপনা সেটা কেমন দেখছেন? কোনো ভোগান্তি আছে কিনা আপনাদের এই মুহূর্তে? ভালো, অনেক ভালো। কথা বলবো। আপনারা কখন এসেছেন এখানে? হ্যাঁ, কি কখন এসেছেন এখানে? কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কিনা? এবং না কোনো ভোগান্তি নেই, অনেক ভালো, অনেক ভালো। এসছি, গাড়ি নামছি, আমরা নামছি, নাম্বার লেখাইছি। অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। এরকম কোনোদিন দেখিনি এত সুন্দর, অনেক ভালো। এখন ভিতরে যাই, ভিতরে সিচুয়েশনটা কিরকম আছে তারপরে বুঝবো। বাইরে আউটসাইড তো ভালো, ইনসাইড কি আছে জানি না। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে অন্যান্য যে শুরুর দিকের যেসব ব্যবস্থাপনা সেগুলো কিন্তু হজযাত্রীরা অনেকটা ভালোই দেখছেন। আমরা আরেকজন হজযাত্রীর সঙ্গে একটু কথা বলবো। আমরা দেশ টেলিভিশন লাইভে ছিলাম, আপনার সাথে একটু কথা বলছি যে এবারের হজ ব্যবস্থাপনাটা আপনারা কেমন দেখছেন? আমরা তো সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী, তো এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনা আমার কাছে অসাধারণ মনে হয়েছে। যে ওনাদের প্রত্যেকটা জিনিস নিয়ম অনুযায়ী হয়েছে এবং কোনো রকম তথ্যের কোনো বিভ্রাট ছিল না এবং ডিজিটালি অনেক সাউন্ড হয়েছে সরকার। এটা একটা বড় ব্যাপার। এটা আমরা যারা হজযাত্রী তারা সত্যিকার অর্থেই খুবই সন্তুষ্ট যে ইন ফিউচারে এটা সরকারের একটা বড় ধরনের উদ্যোগ হইতে পারে যে আরও যদি হজযাত্রী অ্যাটাচ হয় যে সরকারি মাধ্যমে, কারণ এখানে কোনো রকম তথ্যের বিভ্রাট অথবা কোনো রকম ছিল না, কোনো রকম ভ্রান্তি ছিল না, সব সুন্দরভাবে হয়েছে। এটাই। আপনাকে ধন্যবাদ। লিনি, আপনি যেমনটা শুনছিলেন যে হজযাত্রীরা অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু বলছেন যে ব্যবস্থাপনা অনেক
সুন্দর ছিল এবং সেখানে কোনো ধরনের ত্রুটি দেখছেন না, এবং যেহেতু সবগুলো ডিজিটালাইজ করা হয়েছে ফলে সেখানে কিন্তু কোনো ধরনের বিড়ম্বনা ছিল না। আসসালামু আলাইকুম। আমরা একটু কথা বলছি, এবারে হজ যাত্রায় কোনো বিড়ম্বনা দেখছেন কিনা? আপনারা কখন এসেছেন এখানে? না, আমি কালকে ইনশাল্লাহ আসছি, এখন পর্যন্ত কোনো সমস্যা দেখতেছি না। তবে আজকে থেকে ফ্লাইট শুরু হচ্ছে তো একটু লোকের একটু বেশি হচ্ছে আর কি। এবং ইনশাল্লাহ খুব ভালো, আমরা খুব ভালোই আছি, সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে। যেমনটা শুনছিলেন লিনিয়া, যে আসলে হজ যাত্রীরা অনেকটাই সন্তুষ্টি প্রকাশ করছেন যে, এবং কোনো ধরনের আসলে বিড়ম্বনা সেভাবে দেখছেন না, এবং যেহেতু যে ধরনের তথ্যগুলা দরকার হয় এবং হজ অনেকে আসলে নতুন আসেন এই জায়গাগুলোতে, ফলে তারা কিন্তু বিভিন্ন সময় বিড়ম্বনার শিকার হন। এবার কিন্তু হজ কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু এবং সবগুলো ডিজিটালাইজ করেছেন এবং খুব কম সময়ের মধ্যে আসলে হজ যাত্রীদেরকে সব ধরনের তথ্য দিয়ে রাখা হয়েছে, ফলে তারা কিন্তু কোনো ধরনের বিড়ম্বনা করছে না, এবং তাদের যে নিজস্ব গাইড রয়েছে সেই গাইডরাই কিন্তু আসলে সবকিছু তারাই করে দিচ্ছেন, ফলে নতুন যারা এসেছেন তারা কিন্তু সেরকম ভোগান্তিতে পড়ছে না বলে আজকে আমাদেরকে এখানকার হজ যাত্রীরা বলছেন। তো লিনিয়া, এই ছিল আমার কাছে আশকোনা হজ ক্যাম্প থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, হজ ফ্লাইটের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান মাহমুদ। প্রথম ধাপের উপজেলা নির্বাচন শেষ হয়, সবার নজর এখন দ্বিতীয় ধাপের দিকে। জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। এই বিষয়ে জানাতে জয়পুরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী রেজাউল করিম। রেজা, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি জানাবেন দ্বিতীয় প্রচারণার কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে? লিনিয়া, আপনাকে আমি একটু জানিয়ে রাখি যে জয়পুরহাটের প্রথম ধাপের নির্বাচন কিন্তু গতকাল অনুষ্ঠিত হয়েছে। এখন কিন্তু দ্বিতীয় ধাপের নির্বাচন জয়পুরহাট সদর উপজেলা এবং পাঁচবিবি উপজেলায় আগামী 21শে মে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে কিন্তু প্রার্থীরা এই জয়পুরহাট সদর উপজেলায় 5 জন চেয়ারম্যান প্রার্থী এবং 9 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী, অর্থাৎ মহিলা এবং পুরুষ মিলে 9 জন, এরা কিন্তু মাঠে চষে বেড়াচ্ছেন। পাশাপাশি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সেখানে কিন্তু 6 জন চেয়ারম্যান প্রার্থী এবং 9 জন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কিন্তু মাঠে গণসংযোগ করছেন। আমি এখন জয়পুরহাট সদর উপজেলার এই সুন্দরপুর গ্রামে, এখানে একজন চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রেজা এখানে কিন্তু গণসংযোগ করছেন। তিনি একটু জানাবেন যে তার নির্বাচনের প্রচারণা কেমন চলছে। আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের আমি রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, তিনি যেটি জানিয়েছেন যে 21 তারিখে যে নির্বাচন হবে সেই নির্বাচন কিন্তু অবাধ সুষ্ঠু করতে যে ধরনের মানে আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন সবই কিন্তু তারা কিন্তু প্রস্তুতি মোটামুটি নিয়েছে এবং আগামীতে নির্বাচন উপলক্ষে নিবে। তো এই মুহূর্তে একজন প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রেজা, তার সঙ্গে আমি একটু কথা বলে জানতে চাই যে আসলে আপনার নির্বাচনের প্রচারণা কেমন হচ্ছে, নির্বাচনের কেমন হবে, আপনি কতটুকু আশাবাদী? আলহামদুলিল্লাহ, স্বতঃস্ফূর্তভাবে যেমন সবার অংশগ্রহণে নির্বাচন হচ্ছে, যেমনটি নির্বাচন কমিশনের প্রত্যাশা তেমনটি হচ্ছে এবং জনগণের যথেষ্ট সাড়া এসেছে। জনগণ বেছে নেবে তাদের প্রত্যাশিত প্রার্থীকে। আমরা কয়েকজন এখানে দাঁড়িয়েছি, এখানে যাচাই বাছাই করছে আমাদের মনিবরা, যারা আমাদেরকে দাতা, যারা আমাদেরকে ভোট দেবে, তারা যাচাই বাছাই করছে যে কোন প্রার্থীকে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ভীষণ গ্রামকে শহরে রূপান্তরিত করবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করবে, সেই জায়গায় একজন স্মার্ট প্রার্থী একদম কর্মবীরকে এখানকার মনিবরা খুঁজছে। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটের কিন্তু সাধারণ যে ভোটার এবং সাধারণ যে মানুষ যেটি প্রত্যাশা করেন যে তারা যেন সাধারণ মানুষ যেন একজন প্রার্থীর কাছে গিয়ে তারা ভালো একটা জনপ্রতিনিধির যে সেবা, সেই সেবাটুকু যেন পায়, এমনটি জানিয়েছেন স্থানীয় যে ভোটাররা। আমি জয়পুরহাটের এই সদর উপজেলা থেকে সুন্দরপুর গ্রাম থেকে, এই ছিল আমার নির্বাচনের সর্বশেষ। লিনিয়া।
রেজা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঘরে উঠতে শুরু করেছে হাওরের ধান। সুনামগঞ্জ থেকে ধান কাটা মাড়াইয়ের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, এ পর্যন্ত সুনামগঞ্জ হাওরের কত শতাংশ ধান সংগ্রহ হয়েছে? আরেকটি বিষয় হচ্ছে, বাকি ধান কাটায় কৃষকরা কোনো ধরনের সমস্যায় পড়েছেন কিনা, বিস্তারিত জানাবেন। লিনিয়া, আমরা কৃষি বিভাগের কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। কৃষি বিভাগের উপপরিচালক বিমল চন্দ্র সোম আমাদেরকে জানিয়েছেন সুনামগঞ্জের হাওরে এখন পর্যন্ত শতভাগ ধান কাটা শেষ হয়েছে। তবে সরেজমিনে আমরা দেখতে পেরেছি হাওরের ধান কাটা শেষ হলেও কিছু উঁচু জায়গা কিন্তু এখনো বাকি আছে, যেগুলোতে ধান পাকেনি, এখন কিন্তু পাকেনি। যেগুলো ধান পাকতে শুরু করেছে কাটাও শুরু করেছেন। তবে কৃষকরা বলছেন আগামী এক সপ্তাহ যদি দিন এভাবে ভালো থাকে তাহলে পুরো ধান তারা ঘরে তুলতে পারবেন। আপনি জানেন যে সুনামগঞ্জ আসলে এক ফসলি এলাকা, এই বুড়ো ধানের উপর আসলে তাদের ভাগ্য নির্ধারণ হয়। এই ধান আসলে তোলার পরে আসলে তাদের আগামী বছরটা তাদের কিভাবে চলবে, ভালো চলবে না খারাপ চলবে, এই ধানের উপর নির্ভর করে। এবং এই ধান বিক্রি করে তাদের চিকিৎসা, শিক্ষা এবং বাকি সব যে সামাজিক আচার অনুষ্ঠান সবগুলোই তারা এই ধানের উপরই আসলে নির্ধারণ করে। আমরা কথা বলেছি সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সুনামগঞ্জের হাওরের শতভাগ ধান কাটা শেষ এবং ইতিমধ্যেই গত 7 মে থেকে আসলে সরকারিভাবে ধান এবং চাল সংগ্রহ করা শুরু করেছেন তারা। এবং তারা বলছেন যে সকল উঁচু জায়গায় ধান এখনো রয়েছে সেই সকল এলাকার যে কৃষকরা আছেন তাদেরকে বলছেন যে ধান যাতে 80% ধান যদি পেকে যায় সেই ধানগুলো কাটার জন্য তারা উৎসাহিত করছেন। এবং মেহেদি, ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদি। আসন্ন কোরবানির সামনে রেখে প্রস্তুত করা হচ্ছে গবাদি পশু লালন পালনে ব্যস্ততার শেষ নেই খামারি ও স্থানীয় গৃহস্থদের। বিস্তারিত জানাতে ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল আহমেদ। শাকিল যুক্ত হচ্ছেন। শাকিল, ঠাকুরগাঁওয়ে এবার কি পরিমাণ কোরবানির পশু প্রস্তুত হচ্ছে, এ বিষয়ে কি বলছেন খামারিরা? ধন্যবাদ লিনিয়া। আপনাকে একটু জানাতে চাই যে ঈদ উল ফিতর শেষ হওয়ার পরে ঘরের দরজায় করানো আছে কোরবানির ঈদ, আর ঈদকে সামনে রেখে খামারি এবং কৃষকরা ব্যস্ত হয়ে পড়েছেন তাদের গরুগুলোকে প্রস্তুত করার জন্য। আমরা বিভিন্ন খামার ঘুরে দেখেছি যে যারা খামারি রয়েছেন তারা একদম দেশীয় পদ্ধতিতে খৈল, খড় এসব খাইয়ে গরুগুলোকে মোটা তাজাকরণ করছে। এবং তারা যেমনটি বলছেন, যদি এই পশুগুলো বিক্রি করে তারা যদি ভালো দাম পায় তাহলে তারা একটু লাভবান হবেন। কারণ এবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদেরকে অনেকটা হাঁসফাঁস অবস্থা উঠেছে এই কোরবানির গরু প্রস্তুত করাতে। এবং সবচেয়ে আরেকটি বিষয় লক্ষ্য করা গেছে যে এই বছর ঠিক কোরবানির আগ মুহূর্তে ঠাকুরগাঁও জেলাতে এই খুরা রোগ এবং জ্বরের প্রাদুর্ভাব অনেক বেশি আকার বেড়েছে। এ কারণে কৃষক এবং খামারিরা দুশ্চিন্তায় রয়েছেন। আমরা এই মুহূর্তে আছি ঠাকুরগাঁওয়ের পল্লী বিদ্যুৎ এলাকায় একটি খামারে। আপনি দেখছেন যে এখানে দেশীয় পদ্ধতির মাধ্যমে দেশি বিদেশি জাতের গরুগুলো লালন পালন করছেন। এখানে আমাদের সঙ্গে একজন খামারি রয়েছেন, একটু কথা বলবো যে আপনার গরুগুলো কিভাবে প্রস্তুত করছেন কোরবানির জন্য এবং কি মনে করেন এই গরুগুলো এবার বিক্রি করে লাভবান হবেন কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবারে তো জিনিসের দ্রব্যমূল্য দাম অনেক বেশি, আর তারপরে খুরা রোগের খুব প্রভাব চতুর্দিকে ছড়ায় গেছে। তারপরেও অনেক ভ্যাকসিন ট্যাক্সিন দিয়ে সংরক্ষণ করে রাখছি। তো যদি দাম একটু ভালো পাওয়া যায় তাহলে কিছু লাভবান হওয়া যাবে, আর যদি দাম ঠিক মতো না পাওয়া যায় তাহলে হয়তো লাভবান হওয়ার সম্ভাবনা নাই। এই আর কি। গরুগুলাকে কিছু ওই যে লিপিয়ার ঘাস খাওয়াচ্ছি, খড়, খৈল, ভুসি, তারপর কিছু ফিড খাওয়াচ্ছি, গরুর যেটা ফিড আর কি। সাথে আমরা ওই যে দেশীয় খাবার খড় খাওয়াচ্ছি, তারপরে ভুট্টা, গম, তারপর ধান, মিলের ব্রান, এগুলো একসাথে আমরা নিজেরা খাদ্য তৈরি করে একসাথে খাওয়াচ্ছি আর কি, সিদ্ধ করে। মানে শুকান খাবার খাওয়াই না। শুকান খাবার খাওয়াইলে আর অনেক সময় দেখা যায় পেটে গ্যাস হয়ে যায়, আবার পাতলা পায়খানা হয়।
যার জন্য সিদ্ধ করে খাওয়াই আর কি। ধন্যবাদ। তিনি যেমন জানাচ্ছিলেন যে দ্রব্যর ঊর্ধ্বমুখী হওয়ার কারণে তারা চেষ্টা করছেন তাদের গরুগুলোকে দেশীয় পদ্ধতিতে লালন পালন করার জন্য। এবং আমরা জেলা কৃষি সম্প্রসারণ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি যেমনটা জানিয়েছেন তাদের তালিকাভুক্ত ঠাকুরগাঁও জেলায় প্রায় 1000 গরুর খামার রয়েছে এবং এই 1000 খামারে প্রায় 58,000 ষাঁড় তৈরি হয়েছে এই কোরবানির জন্য। এই ছিল ঠাকুরগাঁয়ের কোরবানির জন্য খামার থেকে সর্বশেষ অবস্থা। লিনিয়া। শাকিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আসন্ন কোরবানি সামনে রেখে প্রস্তুত করা হচ্ছে গবাদি পশু, এ বিষয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী শাকিলের কাছ থেকে। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় ঘোষণা হতে পারে আজ। 25 বছর আগের এই ঘটনায় করা মামলার রায় ঘোষণা করবেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এর বিচারক অরুণভ চক্রবর্তী। এ বিষয়ে বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ অর্ণব। অর্ণব, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। অর্ণব, আপনি জানাবেন রায় ঘোষণার সময় জানতে পেরেছেন কিনা এবং মামলার বিস্তারিত কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে? জি, ধন্যবাদ আলিনিয়া। এই মুহূর্তে আমরা আছি কিন্তু নিম্ন আদালতের দ্রুত বিচার 2 নং ট্রাইব্যুনালের ঠিক সামনে। 1900 দশক চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড কিন্তু ঘটেছিল 1998 সালের 17 ডিসেম্বরে। চিত্রনায়ক সোহেল চৌধুরী কিন্তু হত্যা হয়েছিলেন বনানীর তার বাসার ঠিক সামনে যে ট্রাম্প হোটেল, সেই হোটেলের সামনে কিন্তু আসলে তার হত্যাকাণ্ড ঘটেছে। সেক্ষেত্রে আজ বৃহস্পতিবার দিন কিন্তু ধার্য করা হয়েছে এই মামলার রায় ঘোষণা করা হবে ঠিক 25 বছর পরে। এই মামলায় কিন্তু আসলে অভিযুক্ত করা হয়েছে ঠিক 9 জনকে, যার মধ্যে 5 জন কিন্তু পলাতক আসামি বলে আমরা যেটা জানতে পেরেছি, আর বাকি 1 জন কিন্তু কারাগারে আছেন। এই মামলার কাগজপত্র রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী কিন্তু আমরা যেটা জানতে পেরেছি, এই ঘটনার তদন্ত করছে পুলিশের তদন্ত গোয়েন্দা বাহিনী ডিবি। তবে সাক্ষীরা বলেছে কিন্তু আসলে যে ওই দিন রাতে ঠিক 25 বছর আগে 17 ডিসেম্বর রাতে ঠিক রাত 2টোর দিকে কিন্তু তিনি নিজ বাসা থেকে বের হয়েছিলেন ট্রাম্প ক্লাবের উদ্দেশ্যে। যেটা আমরা আসলে জানতে পেরেছি যে ট্রাম্প ক্লাবের ওই সময়ে কিন্তু সেই ক্লাবে নাচ গান সহ বিভিন্ন অসামাজিক কার্যক্রম চলতো। সেই জন্য কিন্তু ক্লাবের যে অসামাজিক কার্যকলাপ বন্ধে স্থানীয় মানুষরা কিন্তু অবস্থান নিয়েছিলেন। সেই ঘটনার শুরু যেটা আমরা জানতে পেরেছি যে তিনি খুন হওয়ার ঠিক কিছুদিন আগেই কিন্তু তার স্ত্রী সহ সেই ট্রাম্প হোটেলে তিনি গিয়েছিলেন। তখন তার যে ব্যবসায়ী আজিজ, প্রধান আসামি যিনি, তার সাথে কিন্তু তার একটি বাকবিতণ্ডা সৃষ্টি হয়েছিল। এরপরেই কিন্তু আসলে এই ঘটনা শুরু হয় বলে আসলে সোহেল চৌধুরীর মা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তারপরেই কিন্তু আসলে এই ঘটনা হওয়ার পরে 164 ধারা কিন্তু জবানবন্দিতে বিচারককে বলেছেন এই ঘটনায় যে তিনি আসলে খুন হয়েছেন 25 বছর আগে। তবে আজ মামলাটি আসলে দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এ করা হবে। মামলার বিচারক কিন্তু শুভাশিস রায় তিনি বলেছেন যে আজ হয়তো মামলার রায় ঘোষণা করা হবে। মামলার ঘোষণা করার রায়ের দিন আজ কিন্তু ধার্য করা হয়েছে। তবে এটি এখন সময়ের অপেক্ষা যে আমরা জানতে পারবো যে রায়ে আসলে কি বলা হচ্ছে। এই ছিল আমার কাছে সোহেল চৌধুরী, আলোচিত চিত্রনায়ক সোহেল চৌধুরীর মামলার রায় নিয়ে নিম্ন আদালত থেকে সর্বশেষ। ধন্যবাদ অর্ণব, ধন্যবাদ আপনাকে। দর্শক, আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিশাদ অর্ণব। সাতক্ষীরায় আজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আম সংগ্রহ। বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। আম সংগ্রহ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদরের যে আমবাগান, সেই আমবাগানে যেখানে আনুষ্ঠানিকভাবেই উদ্বোধন করা হচ্ছে আজকে শুধু কিন্তু সাতক্ষীরায় যে উদ্বোধন তা নয়, এটি আসলে সারা বাংলাদেশেই এটা প্রথম এই আমের উদ্বোধন, আম সংগ্রহের উদ্বোধন। কারণ ভৌগোলিক কারণে এটি সাতক্ষীরাতে আম আগে পাকে, যার ফলে কিন্তু এই আম কিন্তু এই যে আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি, এই হচ্ছে
শরীফা খাস এবং একই সাথে যেটা বোম্বাইও বলে সে বোম্বাই আমও এখানে আছে, একই সাথে গোপালভোগ এবং আরো কয়েকটি জাতের আম এখানে কিন্তু আজকে পাড়া হবে। এটির মধ্য দিয়ে আম ক্যালেন্ডারের যে প্রথম আনুষ্ঠানিকতা সেটি শুরু হচ্ছে। কি কি আম কত তারিখে এটি প্রকাশ হচ্ছে আমি একটু যুক্ত করছি। এখানে কৃষি কর্মকর্তা উপস্থিত আছেন, আমি তাকে যুক্ত করার চেষ্টা করছি। কত তারিখে এবং কি কি আম পাড়া হচ্ছে? আমাদের 9 মে আমাদের গোপালভোগ এবং গোলাপ খাস, শরীফা খাস এবং স্থানীয় যে জাতগুলো আছে সেই সেগুলো সংগ্রহ করার তারিখ আমরা নির্ধারণ করেছি। আমাদের জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে আমরা এই তারিখটা নির্ধারণ করেছি এবং এছাড়াও গোবিন্দভোগ 11 তারিখ, হিমসাগর 22 তারিখ, ল্যাংড়া 29 তারিখ এবং 10 জুন আমরা আম্রপালির তারিখ নির্ধারণ করেছি। আমাদের কৃষকদের আমরা মধ্যে এবং আমাদের যারা আম ব্যবসায়ী আছে তাদের মধ্যে প্রচার প্রচারণা চালাচ্ছি যে তারা যেন এই তারিখটা মেনে বাজারে আম বাজারজাত করেন এবং আমাদের যারা ভোক্তারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানাবো যে বিভিন্ন জেলার যে আমের ক্যালেন্ডার আছে এই ক্যালেন্ডারটা মেনে এবং জাত দেখে তারা যেন বাজার থেকে আমটা সংগ্রহ করেন এবং সেটা আপনারা বাসায় নিয়ে যান। হ্যাঁ, আমরা যেমনটি শুনছিলাম যে এখানে কিন্তু বিশেষ করে সাতক্ষীরার যে আমের আকর্ষণ তার মধ্যে কিন্তু মূলত হচ্ছে এখানে আম হচ্ছে যেগুলো হিমসাগর আম, সেই হিমসাগর আমটাই কিন্তু মূলত সাতক্ষীরার আমের মধ্যে সবচাইতে বড় আকর্ষণ। তো আমি এখানে চাষিদের কাছে একটু জানতে চাই, যদিও এটি কিন্তু অফ এয়ার বলে যেটি বলা হয় সেটি কিন্তু এবার সেটি সেই মৌসুমটি বিরাজ করছে, যে কারণে কৃষকদের মধ্যে দুঃখ থাকলেও এবার এই বর্ষা এবং সামগ্রিকভাবে যা হয়েছে তাতে একেবারে খারাপ হয়েছে বলে মনে হয়নি। আমরা কৃষকের সাথে কথা বলবার চেষ্টা করছি। কেমন হয়েছে আম? আসসালামু আলাইকুম, আমার নাম মকসুদ মোড়ল, আম ব্যবসায়ী। দেখা যাচ্ছে আম খুবই ভালো। এতদিন আপনার বর্ষা ছিল না বলে আমরা সাতক্ষীরা হয়েছে ছোট এবার, আর অসাধু লোকের কিছুদিন আগে আম সাতক্ষীরা থেকে গেছে, ওই আমটা খাতি তেমন ভালো না। আমাদের এখন সরকারিভাবে যেভাবে অনুমতি দিয়েছে আমরা আজকের থেকে ভাঙতেছি। হ্যাঁ, যেভাবে বলছিলেন এখানে আম চাষি যে এখানে কিন্তু নির্ধারিত তারিখের আগে কৃষি অফিস বা জেলা প্রশাসন কিন্তু আম পাড়তে দেন না, এবং পারলে কিন্তু এটি অন্য জেলায় যেমনই হোক না কেন সাতক্ষীরায় কিন্তু সেই আম কিন্তু নষ্ট করে ফেলা হয়, সেই আম কিন্তু ভোক্তাদের কাছে কোনোভাবেই পৌঁছতে দেওয়া হয় না, যে কারণে কিন্তু এই 9 তারিখের আগে পর্যন্ত কৃষি অফিসের যে তথ্য তা অনুযায়ী কিন্তু 50 মেট্রিক টন আম কিন্তু ধ্বংস করা হয়েছে, যেটি কিন্তু ভোক্তা পর্যায়ে পৌঁছানো দূরে থাক কোনোভাবেই সেটি কিন্তু সংরক্ষণ করাও হয়নি। নির্ধারিত তারিখ যেটি আম ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছে, যেটি গোপালভোগ বা এই যে শরীফা খাস বা বোম্বাই এই জাতীয় আম দিয়ে যেটি পাড়া শুরু হচ্ছে সেটি কিন্তু শেষ হবে আম্রপালি দিয়ে, কিন্তু মূল আকর্ষণ হচ্ছে হিমসাগর। এখানকার ল্যাংড়া আমও কিন্তু অত্যন্ত সুস্বাদু, যে কারণে বাংলাদেশের যে কোনো সুপার শপ ছাড়িয়ে ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন সুপার শপে কিন্তু শোভা পাচ্ছে সাতক্ষীরারই আম। রপ্তানি হচ্ছে উল্লেখযোগ্য হারে রপ্তানি হচ্ছে সাতক্ষীরার আম, এবং সে জায়গাটি কিন্তু ধরে রেখেছে। এইবার অফ এয়ারের কারণে এইটি উৎপাদনটি কম হলেও এটি কিন্তু অতীতের রেকর্ড, আগামীতে আবার সেটি কিন্তু চাষাবাদের দিকে মনোযোগ দিয়ে এবারের সংকটটি কাটিয়ে উঠবে বলে এখানকার চাষিরা মনে করে। এই ছিল আজকের যে আম সংগ্রহের যে কার্যক্রম বাংলাদেশে প্রথম যেটি সাতক্ষীরা থেকে শুরু হচ্ছে সেটার সর্বশেষ। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আম সংগ্রহ নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী সুমনের কাছ থেকে। ময়মনসিংহে 5 বছরেও শেষ হয়নি ব্রহ্মপুত্র নদের খনন কাজ। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস আছেন আমাদের সঙ্গে। ইলিয়াস, এ পর্যন্ত কত শতাংশ কাজ শেষ হয়েছে এবং ধীর গতির বিষয়ে কি বলছে কর্তৃপক্ষ, জানাবেন? ধন্যবাদ। একদিকে ধীরগতির খনন, অন্যদিকে দখল দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ। অর্থাৎ বিগত 5 বছর প্রকল্পের মেয়াদ শেষ হলেও এই জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে। অর্থাৎ ইতিমধ্যেই 26% কাজ শেষ হয়েছে এবং এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক নেতারা। এবং অন্যদিকে এই প্রকল্পের কাজ ধীরগতি হলেও আমরা দেখেছি ব্রহ্মপুত্র নদের 2 পারে কিন্তু দখলের পাশাপাশি দূষণের মাত্রা কিন্তু একেবারেই বেড়েই চলেছে এবং বিষয়টি নিয়ে
ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিক সমাজের নেতৃবৃন্দরা। সম্প্রতি তারা একটি কর্মসূচিও পালন করেছেন, দখল টেকাও ব্রহ্মপুত্র নদ বাঁচাও এই স্লোগান নিয়ে কিন্তু তারা বিভিন্ন সময় নানান কর্মসূচি পালন করছেন, সম্প্রতিও তারা পালন করেছেন এবং তাদের কথা হচ্ছে যে এই পুরাতন ব্রহ্মপুত্রকে বাঁচাতে হবে এবং সেই লক্ষ্যে আসলে প্রশাসনের কর্তা ব্যক্তি যারা আছেন তারা কিন্তু সেই লক্ষ্যে তাদের যে দায়িত্ব সেই দায়িত্বটুকু সম্পূর্ণভাবে পালন না করায় বিগত 5 বছরেও কিন্তু খনন কাজ দৃশ্যমান হয়নি, সেই বিষয়টি নাগরিক নেতারা বলছিলেন এবং আমরা দেখেছি এই বিষয়টি নিয়ে একেবারেই তারা ক্ষোভ প্রকাশ করেছেন। আমি এখন যদি বলি যে আমি এখন রয়েছি ময়মনসিংহের কাছারিঘাট এলাকায় রয়েছে, আপনার মাধ্যমে একটু দেখাতে চাই একেবারেই ব্রহ্মপুত্র নিচের অংশটুকু আপনি ভিডিও ফুটেজে অংশটুকুতে কিন্তু স্থানীয় ব্যবসায়ী যারা আছেন অর্থাৎ প্রভাবশালী সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু ছোট ছোট দোকান গড়ে তুলেছেন। এখন এখানে কিন্তু একটি ব্যবসায়িক জোন হিসাবে গড়ে উঠেছে, অর্থাৎ এই দখলদারিত্ব আরও কিন্তু ব্যাপক হারে বাড়ছে। অর্থাৎ এই বিষয়টি নিয়ে প্রশাসনের কর্তা ব্যক্তি আছেন, তাদেরকে কিন্তু নজরদারি করার পরও আসলে এই দখল কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। সেই বিষয়টি নিয়ে বিভিন্ন সময় আন্দোলন এবং কর্মসূচি পালন করা হয়, তারপরেও কিন্তু সেই বিষয়গুলো থেকে আসলে যারা দখলকারী আছেন তাদেরকে কোনোভাবেই সরানো যাচ্ছে না এবং এই নিয়ে কিন্তু অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছেন। যদি বলি যে 2019 সালে পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন কাজ কিন্তু শুরু হয়েছে 2763 কোটি টাকা ব্যয়, অর্থাৎ এবছরের জুন মাসে, অর্থাৎ এই জুন মাসেই কিন্তু এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। এখন পর্যন্ত বিআইডব্লিউটি এর তথ্য মতে 26% কাজ হয়েছে এবং আরও প্রকল্পের মেয়াদ 1 বছর বাড়ানো হয়েছে, তারপরেও দৃশ্যমান কিন্তু এখন পর্যন্ত হয়নি। এখনো ব্রহ্মপুত্র নদ দিয়ে পায়ে হেঁটে পার হওয়া যাচ্ছে এবং সেই বিষয়গুলো সামনে যখন আসছে তখনই কিন্তু এই যে ব্রহ্মপুত্রের অস্তিত্ব সংকট নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা একটু যদি যুক্ত হতে চাই, ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক রয়েছেন আমাদের সঙ্গে আবুল কালাম আল আজাদ, একটু জানতে চাই আপনারা তো ব্রহ্মপুত্র রক্ষায় কিংবা ব্রহ্মপুত্রের যে খনন কাজ সেটি যথাযথভাবে যেন হয় সেই লক্ষ্যে কিন্তু আপনারা বিভিন্ন সময় কথা বলেন, আন্দোলন করেন, আসলে কি অবস্থা এখন যে অবস্থা, যদি আমরা খালি চোখে আমাদের পাশের নদীটাকে সাক্ষী রেখে বলি যে নদীটা প্রায় 90% ভরাট করা হয়েছে দুই পাশে এবং মাঝখানে খনন হয়েছে বলা হচ্ছে 26 ভাগ বা কখনো শুনি 36 ভাগ। বাস্তবে পুরো নদীটার মাঝখানে চরে ভরে গেছে, এটার উপর দিয়ে এখন মোটরসাইকেল চলে, যে কোনো মানুষ হেঁটে যেতে পারে, তার হাঁটু পানিও হয় না, 2-3 ইঞ্চি পানি আছে। তাহলে খননটা হলো কোথায়? আবার 5 বছর শেষ হয়ে গেছে খননের মেয়াদ, সময় বাড়ানো হয়েছে, সম্ভবত টাকাও বাড়ানো হচ্ছে বা হবে, তো খনন তো কিছু হয় নাই, নদীটা ভরাট হয়েছে। তো আমরা তো আসলে এই ভরাট প্রকল্প চাই নাই, এবং ভরাট যে হয়েছে এর পাশাপাশি চলতেছে দখল। বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান ভূমিদস্যুরা এই অবাধে এটাকে দখল করছে। এই খনন প্রক্রিয়ার ভিতর দিয়ে বিরাট বালুর ব্যবসা হচ্ছে এবং বালু কোথায় কি পরিমাণ বিক্রি হচ্ছে সেগুলোর কোনো হিসাব নাই, উইদাউট টেন্ডার বালু লুট করে নিয়ে যাচ্ছে। সেগুলো নিয়ে আমাদের খুব বেশি যে আপত্তি আছে তা না, আমাদের মূল আপত্তির জায়গাটা যেটা, নদীটাকে বাঁচাইতে পারলে কোটি কোটি মানুষ, প্রাণ প্রকৃতির যত পশু পাখি কীট পতঙ্গ, কৃষি বলেন, মানুষের জীবনযাত্রা বলেন, সবকিছুতে ইতিবাচক প্রভাব পড়ত। আমার তো সেই খননটাই হচ্ছে না, নদীটাকে উল্টো ভরাট করে দিচ্ছেন। ব্রহ্মপুত্রের সাথে কানেক্টিং যত নদী ছিল, শাখা প্রশাখা উপশাখা, সেগুলোর কানেকশনটা বন্ধ করে দেওয়া হয়েছে, একাধিক ধারাকে বন্ধ করে দেওয়া হয়েছে, নদীর বুকে চর। তাহলে এই খননটা আসলে ব্রহ্মপুত্রের পক্ষে না গিয়ে ব্রহ্মপুত্রের বিপক্ষে চলে গেছে এবং ব্রহ্মপুত্রে অববাহিকার যে কোটি কোটি মানুষ, তাদের জীবনযাত্রা ভয়াবহ একটা সংকটের মধ্যে পড়েছে। তীব্র গরম গেল কিছুদিন আগে, আমরা বুঝতে পারি যে নদী না থাকলে কি সর্বনাশটা হয়, এবং কৃষকরা বুঝতে পারছে, আমার মায়েরা বোনেরা বুঝতে পারছে যে পানির সংকটটা কত তীব্র হয়েছে, পানির লেয়ার নিচে নেমে গেছে। এই অবস্থায় আমরা চাই, আমরা সবসময় দাবি করেছি যে ব্রহ্মপুত্রকে নিয়ে আগে পর্যাপ্ত পরিমাণে বৈজ্ঞানিক গবেষণা হোক এবং এটি খননের জন্যে একটি যথোপযুক্ত পদ্ধতি অবলম্বন করে
মানে দীর্ঘমেয়াদে একটা মহাপরিকল্পনা নেওয়া হোক, যে মহাপরিকল্পনার ফলে এই ব্রহ্মপুত্র আবার সতেজ হতে পারে। ব্রহ্মপুত্রের যে উৎসটা মানে যমুনা থেকে ব্রহ্মপুত্র মাঝখানে গাইবান্ধার দুটি ইউনিয়ন 10-12 কিলোমিটার, যেখানে নদী নাই, উধাও হয়ে গেছে, সেই জায়গাটিকে যদি অবমুক্ত করা যায়, খনন করা যায়, তাহলে কিন্তু ব্রহ্মপুত্রের প্রবাহ এমনিতেই বাড়বে। এই 3000 কোটি টাকার প্রকল্প লাগে না। দ্বিতীয় যে কথা, পথ পদ্ধতিটা সুনির্দিষ্ট করে যদি মানুষকে আহ্বান করা হয় যে আপনারা এখান থেকে বালু উত্তোলন করুন, এখান থেকে এই পদ্ধতিতে এতটুকু জায়গা থেকে, তাহলেও মনে হয় যে বিনা পয়সায় এই নদীটা খনন করা হয়ে যেত। এখন হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হচ্ছে, নদীটাকে ছোট করা হচ্ছে, সংকীর্ণ করা হচ্ছে, এবং নদীর বুকে চর, 1 ইঞ্চি পানি বাড়ে নাই, প্রবাহ বাড়ে নাই। তাহলে এটি জনমনে বিরাট প্রশ্ন এবং ক্ষোভের জন্ম দিয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই নদীর পাড়টাকে কিছু আমলারা মনে করছেন যে এটি সরকারি জায়গা। সাধারণ খাস জায়গা আর নদীর জায়গা এক জিনিস না। নদীর জায়গা কিন্তু কেউ বরাদ্দ দিতে পারে না। সাধারণ খাস জায়গা সরকার ইচ্ছা করলে বরাদ্দ দিতে পারে, কিন্তু নদীর যে জায়গা সেটি নদীরই জায়গা। 1950 সনের প্রজাস্বত্ব আইনে এবং 56 সালের বিধিমালায় এই বিষয়গুলো স্পষ্টভাবে বলা আছে যে নদীর পাড়, নদীর কুল বা নদীর ভিতরের জায়গা কেউ 1 ইঞ্চি পরিমাণ কাউকে বরাদ্দ, বিক্রি কিংবা হস্তান্তর করতে পারে না। কিন্তু আমরা বিভিন্ন সাইনবোর্ড দেখছি, মসজিদ হচ্ছে, মন্দির হচ্ছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পাশে সাইনবোর্ড দেখতে পাচ্ছি যে সেতু বন্ধন হিজরা সমবায় সমিতির নামে সেখানে জমি বরাদ্দ দেওয়া হচ্ছে। এটি আসলে আইনগতভাবে খুবই অবৈধ কাজ এবং নদী স্বার্থ বিরোধী কাজ। আমরা চাই। ধন্যবাদ লিনিয়া। শুনছিলেন যে আসলে তিনি বলছিলেন যে এই নানানভাবে ব্রহ্মপুত্র নদ কিন্তু আসলে এই খনন কাজ সঠিকভাবে হচ্ছে না, অর্থাৎ যথাযথভাবে হচ্ছে না, সেই বিষয়টি এই নাগরিক নেতা বলছিলেন। এবং তাদের দাবি হচ্ছে এই পুরাতন ব্রহ্মপুত্র নদকে বাঁচাতে বৈজ্ঞানিক উপায়ে যেন কাজ সম্পন্ন করা হয়, সেই বিষয়টি বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের পুরাতন ব্রহ্মপুত্র নদ দখল দূষণ নিয়ে সর্বশেষ তথ্য। লিনিয়া। ইলিয়াস, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইলিয়াস। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।